নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো সুকুমার সেনের গল্প থ্যাংক ইউ রায়বাবু। শীতকালের সন্ধে ঘনিয়ে এসেছে। সেবারে কলকাতায় শীত মন্দ পড়েনি। আমাদের বাইরের ঘরে বসে আমার এক বাল্যবন্ধু ও এক নবীন ছাত্রবন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল। কথায় কথায় ভূতের গল্প এসে গেল। আমি বললুম, কলকাতায় বর্ষায় ভূতের গল্প ঠিক জমে না, তা জমে মফস্বলে, বিশেষ করে পাড়াগাঁয়ে। সেখানে বর্ষায় ছটপট করে বাইরে বেরোতে হয় না। নবীন ছাত্র আমার কথায় সায় দিলেন না। আমি বললুম, তারও কারণ আছে। এখানে বর্ষাধারার স্নিগ্ধ শান্ত মন্ত্রমধুর ঝুপঝুপ একতান কই। এখানে না আছে চারিদিকে গাছপালা, না আছে আশেপাশে খোড়োচালের ঘর। কলকাতায় বর্ষা নামলে বাইরের লোক নিয়ে নিশ্চিন্ত মনে আড্ডা তো জমেই না, উপরন্তু আকাশে মেঘ জমেছে দেখলেই আড্ডার সম্ভাবনা ভেস্তে যায়। সকলেই বাড়ি পালাবার জন্যে ব্যস্ত হয়। কলকাতায় এক পশলা জোর বৃষ্টি হলেই অমনি ট্রামবাস বন্ধ, রিকশার ভাড়া চতুর্গুণ। আমার অভিযোগে দুজনেই যেন মেনে নিলেন। ছাত্রবন্ধু বললেন, শুনেছি আপনার নাকি অনেক ইন্টারেস্ট ভূতের গল্পে, তা একটা বলুন না নিজের অভিজ্ঞতা থেকে। আমি বললুম, আমার তো ভূত দেখার কোনো স্পষ্ট অভিজ্ঞতা নেই। অস্পষ্ট অভিজ্ঞতা কিঞ্চিত আছে, তবে তা ঠিক গল্পের কৌতূহল মেটাবার মতো নয়। বাল্যবন্ধু বললেন, কেন, তোমার সেই ডেলি প্যাসেঞ্জারির গল্পটা? আমি বললুম, সেটা কি এর ভালো লাগবে? শুনতে শুনতে গায়ে কাঁটা না দিলে কি খাঁটি ভূতের গল্প হয়? ছাত্রবন্ধু বললেন, বলুন বলুন। সে আমার প্রথম জীবনের ঘটনা। এমএ পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করছি। দেশে থাকি। সেখান থেকে প্রায় রোজই কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করি। দেশ আমাদের হুগলি জেলায় তেলান্ডু স্টেশন থেকে মাইলখানেক দূরের একটি গ্রামে। স্টেশন থেকে পাকা রাস্তা সোজা চলে গেছে। দেশ থেকে যাওয়া আসার কোনো রকম অসুবিধা ছিল না। তখনকার লোকাল ট্রেনের রেক এখনকার মতো ছিল না। ছোট ছোট অনেক দরজা, তা বাইরের দিকে খোলে। ভিতরে তিনজন করে সামনাসামনি সিট, মাঝখান দিয়ে করিডরের ফাঁক চলে গিয়েছে দুপ্রান্তে দুটি ল্যাবরেটরির পর্যন্ত। কিছুদিন যাতায়াত করতে করতে বুঝে নিয়েছিলুম ফেরবার সময় কোন কোন বগিতে কলকাতার কাছের ও দূরের স্টেশনের দৈনিক যাত্রীরা বসেন। আমিও ঠিক সেই রকমই উঠতে লাগলুম কলকাতার কাছের যাত্রীদের বগিতে। সহজে ভাব হয়ে গেল একটি প্রবীণ যাত্রীর সঙ্গে। নাম সুরেন রায়। ফেয়ারলি প্লেসে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির আপিসে কাজ করেন। পরিচ্ছন্ন পোশাক, কালো রঙের কোট প্যান্টুলুন পরিধান, চকচকে জুতো, অল্পভাষী, মুখ যেন সর্বদা একটু বিষণ্ণ, অথচ ঠোঁটে হাসি লেগেই আছে। আসবার সময়ও এর সঙ্গে দেখা হতে লাগলো। ইনি আমার আগের কোনো স্টেশনে ওঠেন, ইঞ্জিনের কাছাকাছি বগিতে। আমিও ইঞ্জিনের কাছাকাছির বগিতেই উঠতুম। 2-1 মাসের মধ্যেই দেখা গেল যে কলকাতা আসবার সময় তিনি তেলান্ডু স্টেশনে মুখ বাড়িয়ে আছেন আমার জন্যে। পাশে আমার জন্যে জায়গাও রাখতেন। পরিচিত ডেলি প্যাসেঞ্জাররা সকলেই তাকে রায়বাবু বলে কিছু শ্রদ্ধা ও খাতির করতেন। প্রথম সাক্ষাতের দিনই রায়বাবু আমাকে ভিড়ের মধ্যে খাড়া দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে বসবার জন্যে নিজের সিট দিতে চেয়েছিলেন। বলেছিলেন, ছেলে মানুষ, আপনার কষ্ট হবে, বসুন। আমি বসিনি। বলেছিলুম, একটু পরেই সিট খালি হবে, তখন বসবো, আপনি কষ্ট করবেন না। বোধ হলো আমার জবাবে তিনি খুশি হয়েছেন। 2-4 দিনের মধ্যেই জানতে পারলুম যে
তিনি নামেন পান্ডুয়া স্টেশনে, আমার স্টেশনের 1 স্টেশন পরে। এতে আমার ভারী সুবিধেই হলো। লাইব্রেরিতে পড়াশোনা করে বেশি খাটুনি হলে অথবা গরমের চোটে গাড়িতে ঘুমিয়ে পড়লে রায়বাবু আমাকে তেলান্ডু স্টেশনে গাড়ি থামবার আগেই জাগিয়ে দিতেন। আমি একটু ঘুমিয়ে চাঙ্গা হয়ে বাড়ি পৌঁছতুম। কোনো কোনো দিন তিনি আমাকে লেমোলেট অথবা শশা অথবা কমলা লেবু খাওয়াতেন। কথাবার্তা বিশেষ কিছুই হতো না, শুধুই শ্রদ্ধা ও স্নেহপূর্ণ সান্নিধ্য, ঘণ্টা 1.5-2 মতো। তবে তাঁর কৌতূহল ছিল আমার গবেষণার বিষয়ে। আমার এক বন্ধু বড় অফিসে চাকরি করতেন। তাঁদের অফিসে ব্যবহারের জন্যে তখন বেশ জমকালো রকমের ক্যালেন্ডার ছাপা হতো। আমার বন্ধু আমাকে সেই ক্যালেন্ডার 2টি দিয়েছিলেন, তারই একটি আমি তাকে দিয়েছিলাম। ক্যালেন্ডারটি পেয়ে তিনি ভারী খুশি হয়েছিলেন। এই রকম করে 2-3 বছর কাটল। শেষের দিকে মনে হতো রায়বাবু যেন দিন দিন বেশি বিষণ্ণ ও কাতর হয়ে পড়ছেন। শরীর ভালো আছে কি না কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, শরীর তো ভালোই আছে, তবে পেনশনের সময় তো ঘনিয়ে আসছে। বোঝা গেল যে ডেলি প্যাসেঞ্জারি জীবনের অবসান সুরেন্দ্র রায় মহাশয়ের কাম্য নয়। কিছুদিন পরে লক্ষ্য করলুম যে রায়বাবু কদিন তো আসছেন না। তারপরেই খবর পেলুম তার দেহান্ত হয়েছে। মনটা কেমন দমে গেল, চিত্তে অপ্রসন্নতা জড়িয়ে রইল। কিন্তু যথারীতি আমার ডেলি প্যাসেঞ্জারই চলতে লাগলো। একদিন হলো কি, ব্যান্ডেল পেরোবার পর ঘুমিয়ে পড়েছি। হঠাৎ যেন কি আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখলুম যে তেলান্ডু স্টেশনে ট্রেন ঢুকছে। কে আমাকে ঠেলে তুলে দিলে। গাড়িতে কেউ নেই, তবে মনে হয়েছিল যেন আমার জেগে ওঠবার সঙ্গে সঙ্গে এক প্যাসেঞ্জার ল্যাবরেটরিতে ঢুকেছিল। কেননা সেই রকম ছিটকিনি বন্দর খট আওয়াজ কানে গিয়েছিল। আমি আর কোনো দিকে না চেয়েই গাড়ি থেকে নেমে পড়লুম। গাড়িও প্রায় সঙ্গে সঙ্গেই ছেড়ে গেল। বাড়ি এসে এ ব্যাপারে আমি আর মাথা ঘামাইনি। ল্যাবরেটরির দরজা বন্ধ করবার শব্দ আমি স্পষ্ট পেয়েছিলুম। আর ব্যান্ডেল ছাড়বার সময় গাড়িতে 2-1 জন যাত্রী ছিল। আরও মাস কতক পরের কথা, আমি বাড়ির জন্যে বড়বাজারের ফলপট্টি থেকে কিছু ফল টল কিনেছি। গাড়িতে ভিড় থাকায় আমি পোঁটলাটি বেঞ্চির তলায় ঢুকিয়ে রেখেছি। সাধারণত আমি সঙ্গে কোনো মালপত্র নিই না, নিলেও তা এমন করে রাখি না, কোলেই রাখি। সেদিন ভিড়ে ফল ফুলুরি চটকে যাবে বলে বেঞ্চির তলায় রেখেছিলুম। ভেবেছিলুম ভিড় কমে গেলেই পুটলিটি বেঞ্চির তলা থেকে তুলে চোখের সামনে বা হাতের কাছে রাখব। সেদিন ভিড়ের চাপে তার করা হয়ে ওঠেনি। ঘুমিয়ে পড়িনি বটে, তবে ক্লান্তিতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলুম। তেলান্ডু স্টেশন আসতেই আমি তড়াক করে নেমে পড়লুম। পুঁটলিটি হাতের কাছে বা কোলের কাছে না থাকায় সে সম্বন্ধে এক্কেবারে ভুলে গিয়েছিলুম। গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের উল্টো দিকে 2-4 পা চলতেই মনে পড়ল পুঁটলিটির কথা। অমনি ফিরলুম আমার কামরার দিকে। গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি প্ল্যাটফর্মের দিকে চাইতেই চোখ পড়ল পুঁটলিটির উপর। সেটি সযত্নে নামানো রয়েছে। আমি তা হাতে করে তুলে অপমৃয়মান ট্রেনের দিকে চাইলুম। মনে হলো আমার কামরার জানলা দিয়ে কালো কোট পরা একটি হাত আঙুল নাড়ছে। আমি পুঁটলিটি নামিয়ে রেখে সেদিকে হাত জোর করে প্রণাম করলুম। এই তো আমার কাহিনী। একে আপনারা কি বলেন? বাল্যবন্ধু চুপ করে রইলেন। ছাত্রবন্ধু শুকনো মুখে বললেন, অবিশ্বাস করি কি করে। তবে
এরপর আর কিছু দেখেছেন? আমি বললুম, না, কারণ তারপর থেকে আমি দূরগামী প্যাসেঞ্জারদের বগিতে উঠতে লাগলুম। তার কারণ কি জানেন? ভয় নয়, ভক্তি। আমার তত্ত্বাবধানে বিধেয়ী সত্তাকে অযথা ক্লেশ থেকে মুক্তি দেবার বাসনাই আমার উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে আকাশ ধরে এসেছে। বন্ধু দুজন স্তব্ধ শান্তভাবে বাড়িমুখো হলেন। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।